নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রীতিমতো সাউন্ড সিস্টেম বাজিয়ে প্রকাশ্যে অনুষ্ঠান করায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি পুরসভা। বিষয়টি নিয়ে সুর ছড়িয়েছে বিজেপিও। জলপাইগুড়ির ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ হয়েছে জলপাইগুড়ি সিজেএম আদালতে। অপরদিকে তার কাছ থেকে টাকা ফেরত ও কাজের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি। বুধবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। তবে অন্যান্য দিনের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডার দাপট রয়েছে। বলা যেতেই পারে ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। বেলা যত বাড়ছে বৃষ্টির পাশাপাশি কুয়াশার দাপট বাড়ছে। ছাতা মাথায় রাস্তায় মানুষজনেরা। চা বাগানের শ্রমিক সহ দিনমজুরদের এই বৃষ্টি এবং ঠান্ডা হাওয়ার সাথে কুয়াশার মধ্যে কাজ করতে হচ্ছে, আর এতেই কিছুটা হলেও সমস্যায় তারা। গত কয়েকদিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ হয়েছে জলপাইগুড়ি সিজেএম আদালতে। বুধবার অভিযুক্ত শান্তনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতের কোর্ট হাজতে নিয়ে আসা হয়। পুলিশ আজ কেস ডায়েরি আদালতে পেশ করে। এদিন তার জামিনের আবেদন করা হলে সেই আবেদন খারিজ করে পুনরায় তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুয়ো সার্টিফিকেটও দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি এই মামলায় অপর অভিযুক্ত শান্তনু শর্মার স্ত্রী অনুস্মিতা শর্মা বিশ্বাসের আগেই হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর জলপাইগুড়ি সিজেএম আদালতে আত্মসমর্পণ করেছিলেন। গতকাল আদালত তাকেও 14 দিনের জন্য জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি। পুলিশের কাছে এই কেসের যে কেস ডায়েরি সেটা কলফর করা হয়েছিল, সেটা পুলিশ জমা দিয়েছে এবং সেটাতে ওর এগেনস্টে প্রচুর মেটেরিয়ালস থাকাতে ওর যে বেল পেয়ার আজকে সেটা রিজেক্ট হয়েছে। আরও ফার্দার 14 দিনের জেল কাস্টডি অর্ডার হয়েছে, অর্থাৎ ওকে পরবর্তী আবার 21/2 প্রোডাকশন করা হবে 14 দিনের জন্য। কী কী আরোপ ছিল এর মধ্যে যেটা আসছে? এর এগেনস্টে মূলত যেটা ছিল আমরা যেটা আইনের বলে 406, 420 অর্থাৎ প্রতারণা, প্রচুর ছাত্রছাত্রী তাদের ভুয়ো নার্সিং হোমে তাদেরকে সার্টিফিকেট দেওয়া, ফেক সার্টিফিকেট দেওয়া, তাদের কাছ থেকে টাকা কালেকশন করা, এগুলো এলিগেশন ছিল। হ্যাঁ, ওনার আইনজীবী বেলের জন্য প্রেয়ার করেছিলেন। সরকার পক্ষ থেকে সেই জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছিল এবং তাতে সেই বেল প্রেয়ারটা রিজেক্ট করা হয়। কোন কোর্টে ছিল? সিজিএমকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করেছিল। হ্যাঁ, ওনার স্ত্রী হচ্ছে লর্ডের অনারেবল হাইকোর্টে ওনার একটা আগাম জামিনের আবেদন করেছিলেন, সেটা সেই হাইকোর্টে রিজেক্ট হয়ে যায়। তারপরে তিনি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করেন এবং তারপরে এই কেসের ব্যাপারে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা প্রেয়ার দিয়েছিল। 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কালকে তাকে আবার কোর্টে প্রোডাকশন দেওয়া হয়েছিল। তারও বেল পেয়ার রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তী 14 দিন জেল কাস্টডি হয়েছে। অর্থাৎ অনুস্মিতা, অর্থাৎ তার যে স্ত্রী, তার নেক্সট প্রোডাকশন ডেট আছে 20/2। ভুয়ো সংস্থা দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার কাছ থেকে টাকা ফেরত ও কাজের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি। এই দিন ভারতীয় জনতা পার্টির সমর্থকরা খুব দ্রুত টাকা ফেরতের দাবি জানায়। উল্লেখ্য, গত বছর 19শে সেপ্টেম্বর পান্ডাপাড়ার ভুয়ো দিশারি নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর সেন্টারে প্রশিক্ষণ নিয়ে আসা পড়ুয়ারা থানায় অভিযোগ জানায় তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে মোটা টাকার বিনিময়ে। এরপর থেকে সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তনু শর্মাকে গ্রেফতার করে পুলিশ। পাবলিক মানি এবারে লুটে পুটে নিয়ে 3 মাস 6 মাস জেল খেটে বেরিয়ে আসে, তাহলে
প্রশাসন এই ধরনের ক্রিমিনালদের ক্রাইম করার জন্য উৎসাহ জাগানো হচ্ছে পরোক্ষে। সুতরাং আমরা এসপির সাথে দেখা করবো। ওনাকে আমাদের একই ডিমান্ড যে টাকা পয়সা যেগুলো ভিকটিম মেয়েগুলোর যে টাকা পয়সা নেওয়া হয়েছিল দুস্থ মহিলাগুলোর, সেই টাকা অবিলম্বে উদ্ধার করতে হবে। আর ডিএম ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি একটা, যে দেখুন এই স্বাস্থ্য সংক্রান্ত যে ইনস্টিটিউটগুলো চলে এগুলো সমস্ত স্বাস্থ্য দপ্তরের অধীনে, এবং ঘটনাচক্রে যে দপ্তরের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। এই যে বছরের পর বছর একটা ভুয়ো সংস্থা এরকম ইনস্টিটিউট চলে গেল, স্বাস্থ্য দপ্তর কি ঘুমাচ্ছিল? স্বাস্থ্য দপ্তর কী করছে? কেন ওদিন ধরতে পারেনি? কেন এতগুলো মেয়ের আজকে রাস্তায় নেমে আসতে হলে এই অবস্থা হলো? এই যে দায়, এই দায় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর থেকে ঘুরে যেতে পারে না, এবং যার জন্য সেই দায় মাথায় নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচিত, আমাদের ডিমান্ড, এই মেয়েগুলোকে একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেবে যে কোনো প্রকল্পের মাধ্যমে, যাতে এরা একটা খেয়ে পরে বাঁচতে পারে। সকলেই খুব গরিব পরিবারের মেয়ে, এবং সারা জেলা জুড়েই রয়েছে শহ এরকম ভিকটিম। আজকে তো 20-25 জন রয়েছে, এর আগের দিন 50 জন কোর্টে এসেছিল মামলার সময়, কিন্তু রয়েছে কয়েকশো দুস্থ মহিলাকে ঠকিয়ে তাদেরকে জাল একটা ইনস্টিটিউট এইভাবে ঠকিয়েছে, দিনের পর দিন টাকা পয়সা নিয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছে অনেকের সব সংসার। এই টাকা উদ্ধার করে দিতে হবে এবং অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করতে হবে, এইটা আমাদের ডিমান্ড। আপনার কার তরফে আজকে এসেছিল? আমরা আজকে, আমার সাথে রয়েছে আমাদের মন্ডল সভাপতি, যুব সভাপতি রয়েছে, অফিস সেক্রেটারি আছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওদের হয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের নাম করে অসংখ্য ছাত্রছাত্রীর সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে শান্তনু শর্মার বিরুদ্ধে। খোয়া যাওয়া টাকা ফিরে পেতে বুধবার জলপাইগুড়ি জেলা শাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলেন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের প্রতারিতরা। এদিন নার্সিং ট্রেনিং সেন্টারের প্রতারিত ছাত্রী পিঙ্কি রায় জানান, আমরা জেলা শাসকের কাছে এসেছি যাতে করে আমরা কোনো কাজ পাই। আজ জেলা শাসকের কাছে আমরা আবেদন করেছি, আমরা টাকাও দিয়েছি, প্রতারিত হয়েছি। এদিন জেলা শাসকের দপ্তরে এসে আইনজীবী তথা বিজেপি নেতা সৌজিত সিংহ জানান, জাল নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা ও তার স্ত্রী অনুস্মিতা শর্মা জেলে আছে। কোটি কোটি টাকা নার্সিং ট্রেনিং এর নামে লুটে নেওয়া হলেও সেই টাকা উদ্ধার হয়নি। যাদের টাকা নেওয়া হয়েছে তাদের টাকা উদ্ধার করতে হবে। আমরা জেলা শাসক ম্যাডামকে বলেছি, স্বাস্থ্য দপ্তরের নাকের ডগা এই নার্সিং ট্রেনিং সেন্টার বেআইনিভাবে চলছিল। তারা কি কি পদক্ষেপ নিলেন সেই দাবি জানিয়েছি। জেলা জুড়ে প্রচুর ছেলেমেয়ে নার্সিং ট্রেনিং এর নামে প্রতারিত হয়েছেন। প্রতারিতদের টাকা যাতে উদ্ধার হয় সেই দাবি জানাচ্ছি বলে জানান তিনি। এসপি সাহেবের সাথে দেখা করলেন, কি বললেন উনি? এসপি সাহেব বললেন যে আরো যদি কারো কোনো স্টেটমেন্ট দেওয়ার থাকে তাহলে সেটা গিয়ে যাতে আয়োর কাছে গিয়ে দিয়ে আসে। আজকে আপনারা লিখিতভাবে যখন জানালেন তখন উনি বললেন? হ্যাঁ, কি জানালেন আপনারা লিখিতভাবে, কি জানিয়েছেন? আমরা আজকে এসপির কাছে ডেপুটেশন দিলাম যে আমরা তো এখনো কোনো টাকা পয়সা ফেরত পাইনি, সেগুলো যাতে আমরা ফেরত পাই। উনি তারপর আপনাদের ডেকে বললেন? হ্যাঁ, কি বললেন? ওই যাদের আমাদের তো জমা নেওয়া হয়ে গেছে, আয়োর কাছে দেওয়া হয়ে গেছে। যারা স্টেটমেন্ট এখনো দেয়নি তাদের যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তারা গিয়ে আয়োর কাছে দিয়ে আসবে। তাহলে এই কেসের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। হ্যাঁ। কি নাম? পিঙ্কি রায়। এই স্বাস্থ্য সংক্রান্ত যে ইনস্টিটিউটগুলো চলে এগুলো সমস্ত স্বাস্থ্য দপ্তরের অধীনে, এবং ঘটনাচক্রে যে দপ্তরের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। এই যে বছরের পর বছর একটা ভুয়ো সংস্থা এরকম ইনস্টিটিউট চলে গেল, স্বাস্থ্য দপ্তর কি ঘুমাচ্ছিল? স্বাস্থ্য দপ্তর কি করছে? কেন ওদিন ধরতে পারেনি? কেন এতগুলো মেয়ের আজকে রাস্তায় নেমে আসতে হলে এই অবস্থা হলো? এই যে দায়, এই দায় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর থেকে ঘুরে যেতে পারে না, এবং যার জন্য সেই দায় মাথায় নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচিত, আমাদের ডিমান্ড, এই মেয়েগুলোকে একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেবে যে কোনো প্রকল্পের মাধ্যমে, যাতে এরা একটা খেয়ে পরে বাঁচতে পারে। সকলেই খুব গরিব পরিবারের মেয়ে, এবং সারা জেলা জুড়েই রয়েছে শহ এরকম ভিকটিম। আজকে তো 20-25 জন রয়েছে, এর আগের দিন 50 জন কোর্টে এসেছিল মামলার সময়, কিন্তু রয়েছে কয়েকশো দুস্থ মহিলাকে ঠকিয়ে তাদেরকে জাল একটা ইনস্টিটিউট এইভাবে ঠকিয়েছে, দিনের পর দিন টাকা পয়সা নিয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছে অনেকের সব সংসার। এই টাকা উদ্ধার করে দিতে হবে এবং অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করতে হবে, এইটা আমাদের ডিমান্ড। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রীতিমতো সাউন্ড সিস্টেম বাজিয়ে প্রকাশ্যে অনুষ্ঠান করায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি পুরসভা। এ নিয়ে খোদ মুখ খুলেছেন পুরসভার অন্যতম কাউন্সিলর তপন ব্যানার্জি। এদিকে বিষয়টি নিয়ে সুর ছড়িয়েছে বিজেপিও। তবে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির মতে আইন মেনেই অনুষ্ঠান করেছে জলপাইগুড়ি পুরসভা।
পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় ইস্ট বেঙ্গল সরণির নামকরণ নিয়ে যে অনুষ্ঠান গতকাল করা হয়েছিল তা নিয়েই মূল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে শুরু করে বাবুপাড়ার একটি রাস্তা ইস্ট বেঙ্গল সরণি নামে নামকরণ করা হয় পুরসভার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা, সৈয়দ রহিম নবী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্যরা। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুরসভার তরফে রাস্তায় মঞ্চ করে সাউন্ড বক্স বাজিয়ে কি করে এই অনুষ্ঠান করা হলো তা নিয়েই উঠেছে প্রশ্ন। পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আমার জানা ছিল না। শুধু আমি নই, অনেক কাউন্সিলররাই বিষয়টি জানতেন না। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এভাবে বক্স বাজিয়ে অনুষ্ঠান করা ঠিক হয়নি, তাই আমি মঞ্চেও যাইনি বলে জানান তিনি। বিজেপির সৌজিত সিংহ বলেন, যারা এভাবে বেআইনি কাজ করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদিও গৌতম দেবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, আমরা অনুষ্ঠানে কোনো রকম মাইকের চোং ব্যবহার করিনি, বক্স বাজিয়ে করা হয়েছে। তাছাড়া পুলিশকে জানিয়ে অনুমতি নিয়েই অনুষ্ঠান করা হয়েছে বলে জানান তিনি। মাধ্যমিক চলছে, লাউডস্পিকার নিষিদ্ধ, লাউডস্পিকার বাজিয়ে অনুষ্ঠানটাকে যাচ্ছে। এটা আমি বলতে পারবো। আমরা কিন্তু মাইকের কোনো চোং লাগাইনি, আমরা পুলিশের থেকে পারমিশন নিয়ে আমরা করলাম অনুষ্ঠানটা, এবং আমরা বক্স বাজিয়েছি, যেটা কোনো মাইকের চোং কিন্তু শহরে লাগানো হয়নি। সেক্ষেত্রে সাউন্ড কমিয়ে বক্স বাজিয়ে আমরা অনুষ্ঠানটা কোনো রকম কমপ্লিট করলাম। হ্যাঁ, পুলিশ অনুমতি দিয়েছিল এবং বলেছিল, আমাকে আজকে সকালেই আমার সঙ্গে এসপির কথা হয়েছে, উনি বলেছেন একটু সাউন্ড কমিয়ে। আমি বললাম কোনো জায়গায় কোনো মাইকের চোং থাকবে না, আমরা শুধুমাত্র একটি বক্স বাজিয়ে লো ভয়েসে আমরা প্রোগ্রামটি অনুষ্ঠিত করব। অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে বক্সও তুলে যাচ্ছে, সেটা আমি বলতে পারছি না, অন্য জায়গায় কি হয়েছে। সাউন্ড কমিয়ে আমরা প্রোগ্রামটা করেছি, এইটুকু পর্যন্তই আমার জানা। একটা মিউনিসিপ্যালিটির প্রোগ্রাম, তবে এই প্রোগ্রামটা যে আজকে হবে, কখন হবে, কোথায় হবে, সেটা আমার জানা ছিল না, অনেক কাউন্সিলরেরই জানা ছিল না। স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা চাই, আমি বিশেষ করে আমি চাই যতটা নিয়ম মেনে কাজ করা যায়। তো আমার মনে হয়েছে যে এই মাধ্যমিক পরীক্ষার মধ্যে মাইক চালিয়ে প্রোগ্রামটা করা যুক্তিযুক্ত হয়নি, সেই কারণেই আমি মঞ্চে যাইনি। আর বাকি অন্যান্য দিক দিয়ে বিবেচনা করতে হয়, তাহলে বলি যে এটা যেহেতু মিউনিসিপ্যালিটি প্রায় অধিকাংশ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অধিকাংশ কাউন্সিলরই ছিলেন, এবং মেয়রও এসেছিলেন শিলিগুড়ি কর্পোরেশনের গৌতমদেব মহাশয়, আমাদের জেলা সভানেত্রী মোহন বাবু ছিলেন। তো স্বাভাবিকভাবে এটা মিউনিসিপ্যালিটির প্রোগ্রাম, কিন্তু এটা আবার বলছি যে কখন হবে, কোথায় হবে, সেটা আমাদের জানা ছিল। প্রশাসনের লাউডস্পিকারের প্রতি সম্পূর্ণ নিষেধাজ্ঞা। আমি দেশের আইনটা খুব ভালো মতো জানি। যে আইনটা যখন হয়েছিল তখন সিদ্ধার্থ শঙ্করের মুখ্যমন্ত্রী ছিল, এবং সেখানে এই বক্সের কথা বলেনি, সেখানে লেখা আছে চোঙের কথা। আইনটা পড়ে দেখুন, আমরা চোং ব্যবহার করিনি, বক্স ব্যবহার করেছি। এবং বিভিন্ন জায়গায় রেড করে বক্স উদ্ধার করে নিয়ে আসছে। বক্সে আমি খালি এইটুকু, পুলিশ কী করছে আমি বলবো, আমি বললাম আমি বক্স ব্যবহার করছি, চোং ব্যবহার করছি। আপনি দেখুন বাংলার অন্যান্য কিছু জায়গা প্রশাসনিক প্রোগ্রাম হচ্ছে, ভারতবর্ষের অনেক কেন্দ্রীয় দপ্তরের প্রশাসনিক প্রোগ্রাম সেখানে বক্স ব্যবহার করে। সেটা তো ইনডোরে, আউটডোরে কি করা? এটা তো ইনডোরের মধ্যে কভার করে রাখা দেখা যাচ্ছে, এটা তো কভার্ড ইনডোর, রাস্তার উপর। আরে স্টেজটা তো কভার। দাদা আরেকটা বিষয়, আর একটা সময় কি 3টা থেকে 5টার মধ্যে হয়ে গেল, তো মাধ্যমিক পরীক্ষা শেষে 1টায়, আর সন্ধ্যা 6টায় গিয়ে পড়তে হবে। আমরা জানি তো, আমরা পড়াশোনা করে আসা ছেলে। লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এই সমস্ত করা হয়েছে। দেখুন, এই সমস্ত করা হয় যারা আজকে খুব শিশু, যারা প্রথম স্কুল বোর্ড পরীক্ষা দিচ্ছে, অ্যাটলিস্ট এই ধরনের নেতাদের, যারা নেতা বলে নিজেদের পরিচয় দেয়, তাদের সমাজের প্রতি একটু দায়বদ্ধ থাকা উচিত। এই ছোট ছোট শিশু যারা প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছে, তাদের সমন্বয় থাকা উচিত। তার মধ্যে উনি বলছেন যে টাইম এখন পড়ার সময় না, 3টা থেকে 5টার মতো করে বলছি, উনি ঠিক করে দিবে এটার মধ্যে পরীক্ষা দিয়ে কখন পড়বে। এটি কি চলছে? সার্কাস চলছে, কোনো আইনের দরকার না। অবিলম্বে, আমি বলছি আপনাকে, আমরা দাবি করছি যে অবিলম্বে যারা এই অডিও সিস্টেম বাজিয়ে আজকে অনুষ্ঠান করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এফআইআর করে কেস রেজিস্টার করতে হবে, না হলে আমরা ব্যবস্থা নেব।
5 ডেসিমেল জমির বিরোধিতায় এবার বাগরাকোটের সকল মানুষ। কোনো মতেই রাজ্য সরকারের 5 ডেসিমেল জমি গ্রহণ করবে না মাল ব্লকের বাগরাকোট চা বাগানের বাসিন্দারা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের 5 ডেসিমেল জমির পাট্টা প্রদান কর্মসূচির বিরোধিতায় সরব হলেন বাগরাকোট চা বাগানের শ্রমিকেরা। বাগরাকোট চা বাগানের ভানু ময়দানে আয়োজিত এই ইস্যু নিয়ে একটি সভার আয়োজন করেন চা শ্রমিকেরা। সভায় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বাগরাকোট ইউনিট কমিটির মুখ্য পরামর্শদাতা নির্মল শর্মা, বিজেপির চা শ্রমিক সংগঠনের নেতৃত্ব লরেন্তুস লাকড়া সহ আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির আহ্বায়ক সাগান মোক্তান সহ অন্য আরও বেশ কয়েকটি সংগঠনের সদস্য সহ প্রচুর সংখ্যায় চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় সাগান মোক্তান বলেন, নীতিগতভাবে চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে যে ঘোষণা করা হয়েছে আমরা তার বিরোধিতা করছি না। আমাদের বিরোধ মাত্র 5 ডেসিমেল জমির পরিমাণ নিয়ে। তৃণমূলের নির্মল শর্মা, বিজেপির লরেন্তুস লাকড়া বলেন, কয়েক পুরুষ ধরে আমরা চা বাগানে বসবাস করছি। নিজেদের পরিশ্রমে ঝোপঝাড় জঙ্গল কেটে শ্রমিক আবাসনের চারধারে কৃষি জমি শাকসবজির বাগান করেছি। এছাড়াও মাত্র 5 ডেসিমেল জমিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করতে হলে চা শ্রমিকদের চিরাচরিত জীবনযাপনের ধারাতেও ব্যাঘাত ঘটবে। সরকারের ঘোষণায় সেসবের কোনো উল্লেখ নেই। এ কারণেই চা শ্রমিকদের মনে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে বলে জানিয়েছেন তারা। বিষয়টির বিরোধিতায় ডুয়ার্সের একাধিক চা বাগানে জোরদার আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সাগান মোক্তান। ইতিমধ্যে দুবার বাগরাকোট এলাকায় জমির মাপঝোপ করতে প্রশাসনের পক্ষ থেকে এলেও স্থানীয়দের বাধায় ফিরে যায় প্রশাসন কর্তারা। দাবি স্থানীয়দের, কোনো মতেই 5 ডেসিমেল জমি তারা নেবেন না বলে জানান চা বাগানের শ্রমিকেরা। আগামীতে আরো বড় আন্দোলনে শামিল হবে এলাকার মানুষ, দাবি আন্দোলনকারীদের। प्रेस कॉन्फ्रेंस कर रहा है, इसलिए इस जो 5 डेसिमल विषय लेके हर बगान में ये जो अभी प्रोसेस शुरू हुआ है, तो हम लोग नहीं चाहते हैं, मतलब 5 डेसिमल ज़मीन हम लोगों का जो पुरखा से आए हुए लोगों ने जो हमारे लिए जो बनाया ज़मीन, जो हम लोग बैठ रहे हैं यहाँ पर, तो ये 5 डेसिमल ज़मीन से हम लोगों का कुछ घर भी नहीं बनता है। अच्छा, ये जो हमने का 150-200 साल से जो हमारा पुरखन मन जो ज़मीन के सिंचाई कर लाइन और जो चाबूदा मन के रोप लाइन ओकर पे से हमने कर जितना भी बसोबास करे के लगिन जो क्वार्टर मिल लग, जो क्वार्टर में हमने कर जितना भी जगह मन आहे वो जगह हमने कर मिनिमम नहीं हो कल से 20 डेसिमल या 15-20 डेसिमल या 25 डेसिमल। 1 अगस्त 2023 को पश्चिम बंगाल सरकार की तरफ से एक नोटिफिकेशन निकला था कि चाय बागानों को 5 डेसिमल करके ज़मीन दिया जाएगा। साइबरी में काम करने वाला बंदा जो काम करे हो, रिटायर हो, जो भी हो, 5 डेसिमल करके उनको ज़मीन दिया जाएगा। एक नोटिफिकेशन निकला था। वो नोटिफिकेशन में हमारी क्या राय है कि हम सरकार के खिलाफ में नहीं है, प्रजापट्टा के खिलाफ में भी नहीं है, पश्चिम बंगाल सरकार के खिलाफ में भी नहीं है। हम सिर्फ जो साइज़ हमें दिया जा रहा है 5 डेसिमल, एक छोटा सा जगह जहाँ पर हमारा किचन गार्डन में नहीं होगा, हमारा खेती खलिहान में कुछ नहीं होगा, उसके विरुद्ध में, उस नोटिफिकेशन के विरोध में हम लोग आज जमा हुए प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं। क्योंकि हमारी जो दखल में, जो ऑक्यूपाई में, जो पोजेस लैंड है हमारे पास, जो है किसी के पास 5 डेसिमल है, किसी का 10 डेसिमल है, किसी का 20 डेसिमल, किसी के तो 30 डेसिमल, क्योंकि खेती भी करते हैं हम लोग, तो वो ज़मीन का सारा का अधिकार 1 नंबर खतियान में, एक ROR खतियान में देना चाहिए। अभी जो दे रहा है सरकार दे रहा है, जो खतियान दे रहा है, जो पट्टा दे रहा है, खतियान नहीं दे रहा है, उसमें सिर्फ GL नंबर और एक रजिस्ट्रेशन, जैसे पेपर लिखा है इसका नाम से, गवर्नर के नाम पे जैसे कविता लिखा है ना, वैसे लिखा है। लोग यहाँ पर जैसे बागराकोट में लोग इंसान यहाँ रहता है, तो जैसे पत्तीबाड़ी में उसका ज़मीन दिखा रहा है, मगर इसमें ना कोई किसी का मैप है, किसी का नाप जोक है, कितना सेंटीमीटर, कितना स्क्वायर फीट, कितना डेसिमल, वो भी कुछ मेंशन नहीं किया। ऐसा पर्चा हमें नहीं चाहिए। हमारे 200 साल से पुरखाओं ने जो ज़मीन उर्वर किया, जंगल फाड़ के हम लोग खेती बाड़ी करने के लायक हम लोग ज़मीन बनाया है, उस ज़मीन का पूरा अधिकार हमें चाहिए। 1 नंबर खतियान में हमें ROR चाहिए। जो सगन मुक्तान बागरकोट। এখন এ নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। সাইলি চা বাগানে অনিশ্চয়তার বাতাবরণ, খুলছে পারুল চা বাগান। মাল ব্লকের সাইলি চা বাগানে অচলাবস্থা জারি আছে। এদিন সকালে বন্ধ কারখানার গেটের সামনে শ্রমিকদের জমায়েত বৈঠক হয়েছে। তারপর গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র মালবাজারের সহকারী শ্রম আধিকারিকের কাছে জমা দেওয়া হয়েছে। এদিকে ক্রান্তি ব্লকের পারুল নামে একটি প্রজেক্ট চা বাগানে গত 23শে নভেম্বর থেকে সাসপেনশন অফ ওয়ার্ক জারি ছিল। মালবাজারের সহকারী শ্রম আধিকারিকের কারণে এই বাগান নিয়েও বৈঠক হয়। সহকারী শ্রম আধিকারিক প্রণব কুমার দাস বলেন, ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারুল চা বাগানে শুক্রবার থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। প্রণববাবুর সংযোজন, আমরা সাইলি চা বাগান নিয়েও ত্রিপাক্ষিক বৈঠক ডাকার চেষ্টা করছি। পেয়েছি, গতকাল রাত্রেই পেয়েছি। বাগান থেকেও আমাকে ফোন করেছিল ওয়ার্কারের তরফ থেকে। আজকে সকালে ওনারা আসছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। বোনাসের সময়, পুজোর সময় একবার হয়েছিল সাইলি এবং নয়া সাইলি দুটো বাগানে, সমস্যা মিটে গেছিল। আবার সমস্যা হলো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করব। সোমবার থেকে সাইলি চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ জারি করে মালিকপক্ষ বাগান ছেড়েছে। বাগানের শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সম্মিলিত দাবিপত্রে সাইলি শ্রমিকদের বক্তব্য, বর্তমান মালিকপক্ষ শ্রমিকদের পাওনা গন্ডা না মিটিয়েই বাগান ছেড়েছেন। এই সিদ্ধান্ত হঠকারী। বাগানের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বাগান, হাসপাতালের ঔষধ, মজুরি বৃদ্ধির বকেয়া, এরিয়ার বিল সহ নানা ক্ষেত্রে সমস্যা রয়েছে। সাইলির বেতবাড়ি ডিভিশনের শ্রমিকরা একই সুরে বলেন, বকেয়া মজুরি প্রদান সহ বাগান খোলা প্রয়োজন। সাইলির শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা সহকারী আধিকারিকের সাথে বৈঠক করেছেন। অন্যদিকে ক্রান্তির পারুল চা বাগানের বৈঠকে আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলার নতুন সভাপতি তপন দে, বিটিডব্লিউইউ এর বিষ্ণু রায়, পঙ্কজ তিওয়ারি, পিটিডব্লিউ এর তেজ কুমার টোপ্পো, অমরদান বাকলা প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই বাগানে 150 একরের বেশি জমি রয়েছে। 125 জনের বেশি শ্রমিক এখানে রয়েছেন। जो उनका पावना है वो तो मिलता ही नहीं, ग्रेजुएटी पैसा इनको मिलता नहीं है। पीएफ इनका 12% काट के वो खाता है, वो जमा नहीं करता पीएफ अकाउंट में। तो ये समस्या है। यह सबसे अभी बर्निंग इशू है हमारा स्टूडेंट का जो गाड़ी, क्योंकि माध्यमिक परीक्षा चल रहा है, उसके लिए आईसी साहब और हम मिलकर के हम लोग एक तो सॉल्यूशन निकालने का चेष्टा किया है। क्योंकि बच्चा लोग अब एग्जाम में कोई बाधा विघ्न नहीं होना चाहिए, उसके लिए हम लोग देखेंगे। और बात बाकी जो है हम लोग सरकारी स्तर से हम लोग পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি জলপাইগুড়ি জেলা শাখার 21তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন আজ জলপাইগুড়ি কর্মচারী ভবনে কমরেড তপন অধিকারী মঞ্চ এবং সমীর ভট্টাচার্য নগরে অনুষ্ঠিত হলো।
সম্মেলন উপলক্ষে গতকাল সন্ধ্যায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি বর্ণাঢ্য মিছিল শহরের এক বৃহৎ অংশ পরিক্রমা করে। আজ শহীদ বেদিতে রক্ত পতাকা উত্তোলন এবং মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। কাজল রায়চৌধুরী, দীনেশ বর্মন এবং অঞ্জলি চক্রবর্তীকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সমগ্র সম্মেলনটি পরিচালনা করেন। সম্মেলন উদ্বোধন করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস। তিনি তার বক্তব্যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সংগঠন গড়ে তুলে সংগ্রাম আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে যেভাবে কর্পোরেট সরকার আতাত দেশ পরিচালনা করছে, তাতে সরকার কর্পোরেটের স্বার্থ রক্ষা ছাড়া সাধারণ গরিব মানুষের জন্য ন্যূনতম দায়িত্বটুকুও পালন করছে না। বরং রাষ্ট্রের প্রধান নিজের দেশের প্রধানের সাথে সাথে ধর্মীয় প্রধানের ভূমিকাও পালন করছে, যা ভারতের বহুত্ববাদী ঐতিহ্য এবং সংবিধানের পরিপন্থী। সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের মধ্য দিয়ে সরকার শ্রমিক শ্রেণীর স্বার্থ বিঘ্নিত করছে। রাষ্ট্রীয় নেতৃত্বে ধর্মীয় উন্মাদনা তৈরির মাধ্যমে, ধর্মের রাজনীতিকরণের মাধ্যমে বিভাজনের রাজনীতিকে কায়েম করতে তৎপর হয়ে উঠছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় শক্তিশালী সংগঠন হিসেবে শুধু নিজের পরিবারের মধ্যেই না, সমাজের অভ্যন্তরে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই বিভাজনকারী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি রাজ্যের স্বৈরাচারী বঞ্চনাকারী সরকারের বিরুদ্ধেও লড়াই সংগ্রামকে শুধু জারি রাখাই নয়, আরও বেগবান করতে হবে। পরবর্তীতে সাংগঠনিক বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অরুণা ঘোষ, যুগ্ম সম্পাদক, এবং ইন্দ্রজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সুভাষ বিশ্বাস এবং আয় ব্যয়ের হিসাব পেশ করেন সুশান্ত চৌধুরী। সম্মেলন মঞ্চ থেকে নয়া পেনশন ব্যবস্থা বাতিল, সর্বনাশা বিদ্যুৎ বিলের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আহুত অধিকার যাত্রার সমর্থনে নারী সুরক্ষা সহ মোট 8টি প্রস্তাব গৃহীত হয়। সম্পাদকীয় প্রতিবেদনের ওপর 28 জন প্রতিনিধি আলোচনা করেন। জবাবি ভাষণ দেন বিদায়ী জেলা সম্পাদক গৌরাঙ্গ রায়। আগামী সময়কালের জন্য সুভাষ বিশ্বাস সভাপতি, গৌরাঙ্গ রায় সম্পাদক এবং সুশান্ত চৌধুরীকে কোষাধ্যক্ষ করে মোট 51 জনের শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্যতম সহযোগী সংগঠন 21তম ত্রয়োদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন আজকে আমরা অনুষ্ঠিত করছি। কি কারণে মূলত কি বিষয় বলেন? সম্মেলন আমাদের যে সম্মেলনকে আমরা মনে করি একটা সংগ্রামী মঞ্চ। সম্মেলনকে নিয়ে আমরা এই বিগত সময়ে যে আমরা কর্মকাণ্ড পরিচালনা করেছি তার যেমন আলোচনা হবে এবং তার সুনির্দিষ্ট দুর্বলতা নির্দিষ্ট করে আমরা তার বিপরীতে আমাদের সংগ্রাম আন্দোলনের দিশা আমরা আজকের এই সম্মেলনে আলোচনা করব। তার মধ্যে যেমনভাবে আমাদের নিজস্ব বিষয়গুলো আছে, নিজস্ব আমাদের যে দেনা পাওনা বিষয়গুলো আছে, আমাদের পেনশনের ক্ষেত্রে বিষয়গুলো আছে, আমাদের পেনশন রিলিফ দীর্ঘদিন ধরে পাচ্ছি না এবং প্রশাসনের অভ্যন্তরে বিভিন্ন ধরনের আমাদের সমস্যা তৈরি হচ্ছে, আমাদের হেলথ স্কিমের বিলগুলো পড়ে থাকছে, সেগুলো হচ্ছে না। এছাড়া আমরা দেখছি যে লক্ষ্য করছি যে আমাদের এই প্রশাসনের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অনিয়মিত কর্মচারী নিয়োগ করে প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের যারা এই বিভিন্ন জায়গায় প্রায় 6 লক্ষ আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে 6 লক্ষ পদ শূন্য পূরণ রয়েছে, সেই পদগুলো পূরণের দাবিতে আমরা আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং রাজনীতিকে ধর্মীয়করণ করা হচ্ছে, আমার ধর্মকে রাজনীতিকরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা সজাগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি এবং এর বিরুদ্ধে সংবিধানকে, ভারতবর্ষের সংবিধান যেমনভাবে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে, সেই সংবিধান রক্ষার্থে আমরা তার সংগ্রামের সম্মুখীন হব। সেই নিয়ে আমাদের আজকে সম্মেলনে আলোচনা হবে। আমাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, আমাদের বিভিন্ন নিয়ে আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে আগামী 17 থেকে 10ই মার্চ পর্যন্ত আমাদের সারা রাজ্যব্যাপী একদম কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত আমাদের অধিকার যাত্রা হবে। সেই অধিকার যাত্রাকে আমরা সফল করার জন্য উদ্যোগ গ্রহণ করব। শীতের আমেজে এবার বনভোজনের আনন্দে অনেকেই মাতলেন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকায়।
এদিনের এই বনভোজনে বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত কর্মীরাও অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। এদিন তাদের খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। হাসপাতালের মাঠেই চিকেন বিরিয়ানি রান্না করে পিকনিকের আনন্দ উপভোগ করেন তারা। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত ফার্মাসিস্ট কৃষ্ণেন্দু প্রামাণিক বলেন, শীতের সময় বাইরে গিয়ে পিকনিক করার ইচ্ছে থাকলেও লাগাতার ডিউটির জন্য আমরা সেইভাবে বাইরে পিকনিক করতে সাধারণত পারি না। তাই এলাকাবাসীদের সাথে সামান্য পিকনিকের আয়োজন করেছি। পার্শ্ববর্তী এলাকার মানুষজনদের নিয়ে একটু আনন্দ উপভোগ করার জন্যই এই পিকনিকের আয়োজন বলে জানান তিনি। মানে মোটামুটি জনগণের সাথে একটা রিলেশন তো হয় আর কি, কাজ করতে গিয়ে জনগণের প্রত্যেকবারই একটা দাবি থাকে বা আবদার না, এটা ভালোবাসার টান যে সবাই মিলে বসে একটা আয়োজন, মানে ভালোবাসার টানে হাসপাতালে মাঠে পিকনিকের ব্যবস্থা করেছে। তো বলছিলাম, এই যে সবে শীতের শুরু আর এই মুহূর্তে আপনারা বসে গেছেন পিকনিকে, তো আরো তো দিন পরে রয়েছে, পরবর্তীতে আবার হতেই থাকবে। আচ্ছা, এরপরে এলাকাবাসী নিয়ে বয়স্কা বাচ্চা, আচ্ছা, মানে আমরা তো সবসময় একটা আনন্দই থাকি। আচ্ছা, তাদেরও আনন্দ দেওয়ার জন্য আমাদের একটা মানে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে আনন্দ উপভোগ করছেন। অবশ্যই। পরিচয়টা একটু দেবেন দাদা? আমি কৃষ্ণেন্দু প্রামাণিক, আমি ফার্মাসিস্ট, নন্দনপুর বোয়ালমারী। অনেক ধন্যবাদ। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সরস্বতী পুজোর সামনে, কিন্তু এখনো দেখা নেই সরস্বতী পুজোর প্যান্ডেলের বায়নার। অসহায় বোধ করছেন বাঁশের কাজ করা শিল্পীরা। বিদ্যার দেবীর আরাধনার আর হাতে গোনা কয়েকদিন, আর তার আগে এর সাথে যুক্ত বিভিন্ন পেশার মানুষের রোজগারের পথ থাকে, কিন্তু এই বছর একেবারেই তা নেই। তারা বলছেন পুজো করার ঝোঁক কমেছে, যেমন তেমনি কমেছে বাঁশের কাজের। এখনো পর্যন্ত কোনো বায়না পায়নি, তাই বাধ্য হয়ে কয়েকটি প্যান্ডেল রেডিমেড তৈরি করে রাখছি যদি কেউ কেনে। অন্যদিকে কয়েকটি জায়গায় শিশুরা নিজেরাই হাতে প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে। তারা বলছে নিজেরাই এই কাজ করছি, কারণ বাবার কাছে এই সব কাজ কিছুটা শিখেছি। আমার নাম সায়ন দাস। জোরে বলো। সায়ন দাস। কোন ক্লাসে পড়ো? এটা কি করছো তুমি? এটা সরস্বতী পূজা গেট। নিজেরাই করছো? পারো এই কাজ করতে? হ্যাঁ পারি। অনেকে তো এখন এই সরস্বতী পূজা থেকে পিছিয়ে গেছে, তোমরা করবা? হ্যাঁ আমরা করি। কি করবা? মানে ইসে বানাচ্ছি, গেট বানাচ্ছি। গেট বানাচ্ছি। হ্যাঁ। আর মণ্ডপ? হ্যাঁ মণ্ডপও বানাই, অর্ডার টুর্ডার আসে। কিভাবে শিখলে এই কাজ? শিখলাম মানে মা বাবা বানাইছে তো শিখলাম। ও নিজেরাই করেছো। কি আশা করছেন এবছর? এবার হবে না। কেন? যে বাজার দেখা যাচ্ছে, বাচ্চা কাচ্চা তো পূজা পরব নাই, আগ্রহ কম। মানে আজ তো বেশি দিন নাই তো আগ্রহটা থাকলে পরে কাজ করে। মানে এখানটা প্রতি বছর ভিড় ভাড় থাকে বানানো, এইবার নাই। কি করবেন তাহলে? একজন আওয়াজ নেই, কিছু করার। কিছু বানাচ্ছেন? কিছু দুই একটা বানায় রাখতে, ফুলেটে যায় তো যাবে। এখন কি এগুলোর চাহিদাও নেই? এখন চাহিদা নাই, বাঁশের কাজের কোনো চাহিদা নেই, রাখতে হবে দুই একটা। কি নাম আপনার দাদা? আমার শম্ভু। টাইটেল দাস। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রীতিমতো সাউন্ড সিস্টেম বাজিয়ে প্রকাশ্যে অনুষ্ঠান করায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি পুরসভা। বিষয়টি নিয়ে সুর ছড়িয়েছে বিজেপিও। জলপাইগুড়ির ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ হয়েছে জলপাইগুড়ি সিজেএম আদালতে। অপরদিকে তার কাছ থেকে টাকা ফেরত ও কাজের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।